বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 23 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি শুরুতেই 9 নম্বরে বলা হয়েছে আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি এবং 6টি চেয়ার কিনল এবং মোট মূল্য 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? আচ্ছা, আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো এটা কিন্তু খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। হ্যাঁ, দেখো বলা হয়েছে আমির, হেলাল, ফাতেমা এবং জামিল তারা কিন্তু 4 ভাই বোন। ঠিক আছে, এই 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে গিয়েছিল একটি দোকানে, তাই না? এই যে খাট, তারপর হচ্ছে আলমারি, তারপর হচ্ছে চেয়ার, এগুলো তারা কিনেছিল। এখন বলা হয়েছে নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী। হ্যাঁ, অর্থাৎ এই নিচে দেখো খাটের মূল্য, এই যে নিচে দেওয়া রয়েছে খাটের মূল্য হচ্ছে কয় টাকা? একটি খাটের মূল্য 16,450 টাকা। তারপরে একটি আলমারির মূল্য হচ্ছে 27,500 টাকা। এবার একটি চেয়ারের মূল্য বলা হয়েছে 2,800 টাকা। ঠিক আছে, এখন বলা হয়েছে কি যে নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী, অর্থাৎ এই মূল্য অনুযায়ী 2টি খাট কিনলো। ঠিক আছে, এই দামের সে কিন্তু 2টি খাট কিনলো, তারপরে একটি আলমারি কিনলো এবং 6টি চেয়ার কিনলো। ঠিক আছে, এই দামের কয়টি চেয়ার? 6টি চেয়ার কিনলো এবং মোট মূল্য 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিল। ঠিক আছে, মোট যে মূল্য আসলো তারা কি করলো? 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে মানে কি? এক একজনে কত টাকা করে দিল। আচ্ছা, তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? দেখো, প্রথমে আমরা যে কাজটি করব, যেহেতু তারা 2টি খাট কিনেছিল, প্রথমে 2টি খাটের দাম আমরা বের করব। এর সঙ্গে আমরা যোগ করব কিসের দাম? একটি আলমারি কিনেছিল, একটি আলমারির দাম বের করে সেটিকে যোগ করব। এর সঙ্গে যোগ করব যেহেতু 6টি চেয়ার কিনেছিল, এই 6টি চেয়ারের মূল্য বের করে সেটিকে যোগ করব। তাই না? তারপরে খাটের মূল্য, আলমারির মূল্য এবং সবগুলো চেয়ারের মূল্য, এই সবগুলোকে একসঙ্গে কিন্তু আমরা যোগ করব, তাই না? যোগ করলে আমরা পেয়ে যাব কি? যে মোট কত টাকা হয়েছে, তাই না? তাহলে মোট যে কয় টাকা হবে? 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিয়েছিল কিন্তু, তাই না? তাহলে মোট যে মূল্যটা আসবে সেটিকে আমরা ভাগ করব কত দ্বারা? 4 দ্বারা। 4 জনের মাঝে ভাগ করে দিব, তাই না? 4 দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব যে প্রত্যেকে মানে একজনে কত টাকা করে তারা দিল, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে দিল। আমরা কিন্তু এখানে একটি নমুনা দেখতে পাচ্ছি, তাই না, যে কিভাবে আমরা সমাধান করতে পারি। প্রত্যেকে দিল। আমরা শুরুতেই কি করব? শুরুতেই কিন্তু আমরা যেহেতু 2টি খাট কিনেছিল, এই খাটের দামটা বের করব। 2টি খাটের দাম বের করব। একটি খাটের দাম হচ্ছে কত টাকা? 16,450 টাকা। তাহলে 2টির দাম কিভাবে বের করব? এই দামের সঙ্গে 2কে গুণ করলেই তো পেয়ে যাব যে 2টি খাটের দাম কত, তাই না? তাহলে এখানে আমরা প্রথমে লিখব 16,450। এই দেখো, এরপরে কিন্তু একটি গুণ চিহ্ন রয়েছে, এর সঙ্গে গুণ করব কাকে? আমরা কিন্তু 2কে গুণ করব, কারণ 2টি খাট তারা কিনেছিল, এই জন্য আমরা এখানে লিখে দেব গুণ 2। আচ্ছা, আমরা লিখে দিলাম 2। এরপরে দেখো আমরা একটি যোগ চিহ্ন দিলাম, কারণ এই 2টাকে গুণ করলে কিন্তু আমরা খাটের দাম পাবো। এই খাটের মূল্যর সঙ্গে আমরা যোগ করব কাকে? দেখো আমরা একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, যোগ করবো এবার আলমারির যে দাম, তাই না? দেখো আলমারি কিনেছিল কয়টি? একটি আলমারি। তাহলে একটি আলমারির দাম কত? 27,500। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 27,500 গুণ, যেহেতু একটি আলমারি কিনেছিল এই জন্য গুণ করবো কত? এই 27,500-র সঙ্গে গুণ করবো আমরা 1কে, তাই না, যেহেতু একটি আলমারি কিনেছিল। এরপর আরও একটি যোগ চিহ্ন দিলাম। এবারে আমরা চেয়ারের মূল্যটাকে আমরা কিন্তু এবারে বের করবো, তাই না? চেয়ার কিনেছিল কয়টি? 6টি। তাহলে একটি চেয়ারের মূল্য কত? 2,800 টাকা। আমরা এখানে লিখব 2,800। এর সঙ্গে গুণ করব কতকে? যেহেতু সে এই টাকার এই মূল্যের 6টি চেয়ার কিনেছিল, তাহলে 6টির মূল্য কিন্তু 6 গুণ বেশি হবে, আমরা গুণ করব হচ্ছে 6কে, তাই না? এখন এখানে কিন্তু আমরা একটি ব্র্যাকেট দেখতে পাচ্ছি, একটি বন্ধনী দেখতে পাচ্ছি। এই বন্ধনীর অর্থ কি? এই বন্ধনীর অর্থ হচ্ছে আমাদের এই ভিতরের কাজটুকুকে আগে করতে হবে। ঠিক আছে, এই কাজটুকু যখন আমরা করব তখন কিন্তু আমরা পেয়ে যাব যে
খাট, আলমারি এবং চেয়ার এই সবগুলো মিলে তার কত টাকা হয়েছিল, তাদের কত টাকা হয়েছিল, তাই না? তাহলে এই টাকাটা যখন পেয়ে যাব তখন আমরা এই এই মোট টাকাটাকে ভাগ করে দেব কয়জনের মাঝে? 4 ভাই বোনের মাঝে, তাই না? এই জন্য দেখো আমরা এখানে কিন্তু একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি। আমরা ভাগ করব কত দ্বারা? 4 দ্বারা। আমরা এখানে লিখে দিলাম 4। ঠিক আছে, খুবই সহজ। যখন আমরা এই লাইনটি সুন্দরভাবে আমরা যখন লিখতে পারবো তখন কিন্তু বাকি লাইনগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা কি করব? আমরা এবারে এই গুণগুলোকে করে ফেলবো। ঠিক আছে, গুণগুলোকে আমরা সমাধান করব। হ্যাঁ, দেখো নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রথমেই বলা হয়েছে 16,450 গুণ 2। তাহলে এই গুণটাকে যদি আমরা প্রথমেই সমাধান করি, দেখো তোমরা একটু আলাদা জায়গাতে চাইলে কিন্তু 16,450কে 2 দ্বারা গুণ করতে পারো। ঠিক আছে, আমরা এখান থেকেই করি। দেখো 2 দ্বারা কিন্তু প্রত্যেকটি অঙ্ককেই গুণ করব। 2 দ্বারা শূন্যকে গুণ করলে হয় 2 শূন্য গুণে 0, আমরা শেষে লিখে দিলাম 0। 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 দুগুণ 10। দেখো 5 দুগুণ হয় 10। হ্যাঁ, 10-এর শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। আচ্ছা, এবার 2 দ্বারা যদি আমরা 4কে গুণ করি তাহলে হয় 4 দুগুণ 8। 8-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 9, আমরা আগে লিখে দিলাম 9। এবার 2 দ্বারা 6কে গুণ করলে হয় 6 দুগুণ 12, কত হয়? 12। 12-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 1। এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। এবার 2-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 2 1 2। 2 1 2-এর সঙ্গে আমাদের এই হাতের 1 মিলে হয়ে গেল 3। তাহলে আমরা মোট পাচ্ছি হচ্ছে 32,900 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটি কিন্তু আমাদের 2টি খাটের মূল্য। তারা যেহেতু 2টি খাট কিনেছিল, 2টি খাটের মূল্য হচ্ছে 32,900 টাকা। এরপরে দেখো আমাদের এই যে এতটুকুর কাজ হয়ে গেল। এখন একটি যোগ চিহ্ন রয়েছে, এই যোগ চিহ্নটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবার আলমারির দামটা আমরা বের করব। হ্যাঁ, যেহেতু সে একটি আলমারি কিনেছিল, এখন এই জন্য এই 27,500-র সঙ্গে আমরা গুণ করব কত? 1কে গুণ করব। 1কে যখন আমরা এই সংখ্যার সঙ্গে গুণ করব তখন উত্তর কিন্তু এটিই হবে, তাই না? কারণ 1-এর সঙ্গে আমরা যত বড় সংখ্যাকেই গুণ করি না কেন, উত্তর কিন্তু সেই সংখ্যাটিই হবে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কত? 27,500। আচ্ছা, 27,500 এই যে লিখে দিলাম। এতটুকুর কাজ আমাদের শেষ, আমরা পাচ্ছি 27,500। এরপরে আরও একটি যোগ রয়েছে, এই যোগটাকে আমরা এখানে লিখে দিলাম। এবারে বলা হয়েছে 2,800 গুণ 6, তাই না? তাহলে এই দুটিকে তোমরা গুণ করো। দেখো যদি আমরা গুণ করি, 6 দ্বারা কিন্তু প্রত্যেকটি অঙ্ককেই গুণ করব। ঠিক আছে, তোমরা আলাদা জায়গাতে চাইলেও গুণ করে দেখতে পারো। দেখো 6 দ্বারা 0কে গুণ করলে হয় 6 শূন্য গুণে 0, আমরা লিখে দিলাম 0। কারণ শূন্যের সঙ্গে যাকেই গুণ করব উত্তর কিন্তু 0ই হবে। এবারে 6-এর সঙ্গে এই 0কে যদি আমরা গুণ করি তাহলে হয় 6 শূন্য গুণে আবারও 0, লিখে দিলাম 0। 6-এর সঙ্গে 8কে গুণ করলে কত হয়? আমরা জানি 6 8 48। 6 8 কত হয়? 48 হয়, তাই না? 48। 48-এর 8কে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 4, তাই না? আচ্ছা, তাহলে এবারে 6-এর সঙ্গে 2কে গুণ করো। 6 দুগুণ হয় 12। 12-র সঙ্গে হাতের এই 4 মিলে কত হয়? 12 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 16, আমরা এখানে লিখে দিলাম 16। ঠিক আছে, তাহলে আমাদের এই 6টি চেয়ারের মূল্য হলো কত টাকা? 16,800 টাকা। ঠিক আছে, 16,800 টাকা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের ভাগ 4 রয়েছে, আমরা লিখে দিলাম ভাগ 4। এই যে বন্ধনী এখানে শেষ হয়েছে, আমরা কিন্তু এখানে বন্ধনী শেষ করে দিলাম। তারপরে রয়েছে ভাগ 4, আমরা লিখে দিলাম ভাগ 4। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু এখনও বন্ধনী রয়েছে, তাই না? তার মানে এই বন্ধনীর ভিতরের কাজটুকু আমাদের আগে করতে হবে। তাহলে এইখানে বলা হয়েছে কি 3টি সংখ্যার মাঝে মাঝে আমরা যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে এই 3টিকে আমরা এবারে যোগ করে দেব। ঠিক আছে, দেখো যদি যোগ করি, আমরা জানি কিভাবে যোগ করতে হয়। এই শেষের সংখ্যাগুলোকে কিন্তু প্রথমে যোগ করতে হয়। তাহলে এখানে শেষে রয়েছে 0, এখানেও 0, এখানেও 0। 3টি শূন্যকে যোগ করলে তো সেই 0ই হবে, তাই না? আমরা এখানে শেষে লিখে দিলাম 0। এবার শেষের আগের অঙ্কগুলোকে যোগ করো। দেখো এই শেষের আগে রয়েছে 0, এখানেও রয়েছে 0, এখানেও রয়েছে 0। তাহলে এই 3টি 0 মিলে কিন্তু আবারও 0 হয়, আমরা লিখে দিলাম 0। এবার তার আগের অঙ্কগুলোকে যোগ করো। এখানে তার আগে রয়েছে 9, এখানে রয়েছে 5। তাহলে আমরা কি জানি? 9 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 14। কত হয়? 9 এবং 5 মিলে হয়ে যায় 14। 14-র সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 8। তাহলে 14 এবং 8 মিলে কত হয়? 14 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 22, তাই না? কত হয়? 22 হয়ে যায়। আমরা এই 22-এর শেষে পাচ্ছি হচ্ছে 2, এই 2কে লিখে দিলাম এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আরও 2 থেকে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার যদি তার আগের অঙ্কগুলোকে যোগ করি, এখানে তার আগে রয়েছে 2, এখানে রয়েছে 7। তাহলে দেখো তো 2 এবং 7কে যোগ করলে কত হয়? 2 এবং 7 মিলে কিন্তু হয়ে যায় 9। 9-এর সঙ্গে এখানে রয়েছে আগে 6, তাহলে 9-এর সঙ্গে
এই 6কে যোগ করলে হয়ে যায় 15। 15-র সঙ্গে যেহেতু হাতে 2 ছিল, 15 এবং এই 2 মিলে কিন্তু হয়ে গেল আমাদের এবারে 17। 17-র 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে আরও 1, এটিকে পরবর্তীতে যোগ করে দেবো, তাই না? এবার দেখো তার আগের অঙ্কগুলোকে যোগ করি। এখানে আগে রয়েছে 3, এখানে রয়েছে 2, 3 এবং 2 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এখানে রয়েছে 1, তাহলে 5 এবং 1 মিলে কিন্তু হয়ে গেল 6, 6-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 7, আমরা এখানে পাচ্ছি 7। আমরা মোট পাচ্ছি কত? আমরা কিন্তু মোট পাচ্ছে হচ্ছে 77,200। ঠিক আছে, 77,200 টাকা তাদের মোট দাম হয়েছে। এবার হ্যাঁ, আমাদের এতটুকুর কাজ করা শেষ, বাকি রইল কি ভাগ 4। ও এখানে কিন্তু দেখো এই 4টাকে কিন্তু আমরা আগে লিখে দেবো, হ্যাঁ, ভাগ 4। তাহলে এই ভাগ 4টা বাকি রইল, এই 4টাকে আমরা এইখানে লিখে দিলাম। আচ্ছা, এবার 77,200-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? এই দেখো, যদি এখানে আমরা একটু ভাগটা করি, 4 দ্বারা আমরা ভাগ করব কতকে? 77,200-কে ভাগ করব। আচ্ছা, এবার যদি ভাগ করি, দেখো 4 যেহেতু একটি অঙ্ক, তার মানে আমরা প্রথম একটি অঙ্ককে ভাগ করতে পারি, তাই না? প্রথম একটি অঙ্ক রয়েছে 7, 7কে 4 দ্বারা ভাগ করো, কয়বার ভাগ যায়? আমরা জানি একবার ভাগ যাবে, 4 একে 4। এখন এই 7 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 7 থেকে 4 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 3। এবং আমরা কি করব? পাশ থেকে একটি সংখ্যাকে নিচে নামাবো, তাই না? পাশ থেকে 7কে আমরা নিচে নামিয়ে দিলাম। তোমরা তো ভাগ অঙ্ক অবশ্যই পারো, তাই না? আচ্ছা, তাহলে এবারে হয়ে গেল 37। 4 দ্বারা 37কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 9 বার ভাগ যায়। আমরা জানি 4 নং কত হয়? 4 নং 36, আমরা নিচে লিখে দিলাম 36। এখন দেখো 37 থেকে 36 গেলে আর কত থাকে? 7 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, 3 থেকে 3 চলে গেলে 0 থাকে, তার মানে আমরা কিন্তু এই শূন্যটাকে লিখবো না, কারণ আমরা জানি শুরুতে শূন্য কখনোই লিখতে হয় না। আচ্ছা, আমরা পাচ্ছি 1। এবারে পাশে রয়েছে 2, এই 2টাকে আমরা নিচে নামিয়ে দিলাম, তাহলে 1 এবং 2 মিলে এবারে হয়ে গেল 12। 4 দ্বারা 12কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 দ্বারা 12কে ভাগ করা যায় হচ্ছে 3 বার, তে চারা 3 বার, এই জায়গায় লিখলাম 3, তাই না? তে চারা হয় 12, এই যে 12 সঙ্গে মিলে গেল। এখন দেখো 12 থেকে 12 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0, তাই না? আচ্ছা, এবার আমাদের কিন্তু এখানে 2টি শূন্য রয়ে গেল, তাই না? এখানে যেহেতু 2টি শূন্য পাশাপাশি রয়ে গেছে, অন্য কোনো সংখ্যা যদি থাকতো তাহলে সেটিকে আমরা নিচে নামাতাম, তাই না? 2টি শূন্য যেহেতু রয়ে গেল, এই 2টি শূন্যকে যদি নিচে নামিয়ে তোমরা ভাগ করো তাহলে কিন্তু এই 2টি শূন্য এইখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর ভাগ করার আমাদের দরকার নেই, আমরা এই 2টি শূন্যকে এই উত্তরের জায়গাতে যদি নিয়ে যাই তাহলেই কিন্তু আমাদের ভাগফলটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 19,300। কত পাচ্ছি? 19,300। তাহলে এটি আমাদের উত্তর, আমরা লিখে দেব 19,300 টাকা। তার মানে একজনে বা প্রত্যেকে কত টাকা করে দিল? 19,300 টাকা করে দিল। সুতরাং প্রত্যেকে দিল ড্যাশ টাকা। এই ড্যাশের জায়গায় আমরা কি লিখব? এটি লিখে দেব 19,300 টাকা। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়েশা এবং আমেনার একত্রে 12,756 টাকা আছে। একত্রে মানে কি? একসঙ্গে 12,756 টাকা আছে তাদের দুজনের, তাই না? আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। কার বেশি আছে? আয়েশার কিন্তু বেশি আছে। আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। হ্যাঁ, এবারে আমাদের বলা হয়েছে যে আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে। তাহলে আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, কি বলা হয়েছে দেখো, আয়েশা এবং আমেনা তাদের দুজনের একসঙ্গে কিন্তু 12,756 টাকা আছে, তাই না? দুজনের মিলে আছে 12,756 টাকা। এবার বলা হয়েছে আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। তার মানে আয়েশার কিন্তু 1,120 টাকা বেশি আছে। এর অর্থ কি? আমেনার 1,120 টাকা কম আছে, তাই না? আয়েশার বেশি আছে, এর মানে কি? আমেনার কম আছে, তাই না? তাহলে এবারে বলা হয়েছে কি আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে, অর্থাৎ একজনের কত টাকা আছে। ঠিক আছে, আমরা কিভাবে বের করব? এটি কিন্তু খুবই সহজ একটি বিষয়। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে প্রথমেই আমাদের বলা হয়েছে কি আমেনার কাছে আছে। আচ্ছা, আমেনার কাছে কি বেশি ছিল না কম ছিল? আমাদের বলা হয়েছে আমেনার চেয়ে আয়েশার কাছে 1,120 টাকা বেশি আছে। তাহলে আয়েশার যদি বেশি থাকে তার মানে কি আমেনার কম আছে। তাহলে আমেনারটা কিন্তু আমরা আগে বের করছি, তাই না?
তাহলে আমিনার কিন্তু কম আছে, কত টাকা কম আছে? 1120 টাকা কম আছে। তাহলে আমরা শুরুতে কি করব? আমরা শুরুতে এই যে মোট টাকা 12,756 টাকা, এই মোট টাকা থেকে যেহেতু আমেনার 1120 টাকা কম আছে, তাহলে এই টাকাটাকে আগে আমরা সরিয়ে রাখবো। কারণ এই 1120 টাকা সে কিন্তু কোনোভাবেই পাবে না, আমেনা পাবে না, তাই না? কারণ কি? কারণ এটি পাবে কিন্তু আয়েশা। আয়েশা যেহেতু এই টাকাটা বেশি পাবে, এই জন্য এই টাকাটা আমরা সরিয়ে রাখলাম। ঠিক আছে, এই মোট টাকা থেকে এই টাকাটাকে সরিয়ে রাখলাম, এটি আমরা আয়েশাকে ধরো দিয়ে দিলাম। তাহলে যদি দিয়ে দিই, হ্যাঁ, এই টাকাটা যদি সরিয়ে রাখি, তাহলে বাকি যে টাকা এখানে থাকবে সেই টাকা কি নিশ্চয়ই আয়েশা এবং আমেনা দুজনেই তো অর্ধেক অর্ধেক পাবে, তাই না? তাহলে আমরা কি করব? প্রথমে এই মোট টাকা থেকে যেহেতু আমেনা কম পাবে, এই জন্য এই 1120 টাকা আমরা বিয়োগ করে দেবো, এটি সরিয়ে রেখে দেবো। ঠিক আছে, এই দেখো এখানে আমরা কি লিখলাম? আমেনার কাছে আছে এই যে 12,756 টাকা থেকে আমরা বিয়োগ করেছি কত? 1120 টাকা। যেহেতু এই টাকাটা তার কম আছে, এই টাকাটা আগে আমরা বিয়োগ করে আয়েশাকে ধরো দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই টাকাটা যদি আমরা বিয়োগ করে সরিয়ে দিই, তাহলে এরপরে এখানে যত টাকা থাকবে সেটা কি দুজনে অর্ধেক অর্ধেক পাবে, তাই না? এখন তো অর্ধেক অর্ধেক পাবে, তাই না? তাহলে এই যে এখানে আমরা লিখলাম বিয়োগ করার পরে যা থাকবে এর অর্ধেক টাকা। তাহলে আমেনার কাছে কিন্তু এই টাকার অর্ধেক টাকা রয়েছে। তাহলে এবারে দেখো, সুতরাং কি আমেনার কাছে আছে এই যে 12,756, এই টাকাটাকে লিখলাম, বিয়োগ হচ্ছে কত? 1120। এই যে এই বিয়োগটাকে আমরা এখানে লিখলাম 12,756 বিয়োগ 1120। হ্যাঁ, বিয়োগ করার পরে যা থাকবে এটির অর্ধেক কিন্তু আমেনা পাবে। অর্ধেক মানে কি? 2/1 এই জন্য আমরা ভাগ করলাম কতকে? কত দিয়ে? 2 দিয়ে ভাগ করলাম। এই টাকাটাকে এবারে 2 দিয়ে ভাগ করলাম, 2/1 পাবে, তাই না? এই যে ভাগ 2 সমান কত টাকা হয়? এখন এই হিসেবটি কিন্তু আমাদের করতে হবে একটু আলাদা জায়গাতে। হ্যাঁ, আচ্ছা দেখো, যদি আমরা এই হিসেবটি করি, 12,756 থেকে যদি আমরা প্রথমে বিয়োগ করি 1120কে, আমরা কিভাবে বিয়োগ করব? আমরা জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তাই না? শেষে রয়েছে 6, এখানে রয়েছে 0। 6 থেকে 0 চলে গেলে কত থাকে? 6 থেকে 0 চলে গেলে কিন্তু 6 থেকে, যে আমরা এখানে লিখে দিলাম, ধরো শেষে লিখে দিলাম 6। কত? 6। এবার তার আগের অঙ্ক যদি লক্ষ্য করি, আগে রয়েছে 5, এখানে আগে রয়েছে 2। তোমরা তো বিয়োগ অঙ্ক পারো, তাই না? এই জন্য আমি তোমাদেরকে এটি স্বাভাবিকভাবেই দেখাচ্ছি। দেখো, 5 থেকে এবারে আমরা 2কে বিয়োগ করব। 5 থেকে 2 চলে গেলে কত থাকে? আমরা জানি 5 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 3। তাহলে এই যে আগে আমরা লিখে দিলাম 3, আগে লিখে দিলাম 3। এবার তার আগের দুটি অঙ্ক যদি লক্ষ্য করি, এখানে তার আগে রয়েছে 7, এখানে তার আগে রয়েছে 1। 7 থেকে 1 চলে গেলে কত থাকে? 7 থেকে 1 চলে গেলে থাকে কিন্তু আরও 6। এই যে আগে আমরা লিখে দিলাম 6, তাহলে আমরা আগে লিখে দিলাম 6। এবার তার আগের অঙ্কগুলো লক্ষ্য করো, এখানে রয়েছে আগে 2, এখানে তার আগে রয়েছে 1। 2 থেকে 1 চলে গেলে কিন্তু আমাদের আর 1 থাকে। 2 থেকে 1 চলে গেলে কত থাকে? আরও 1 থাকে। আমরা এই আগে লিখে দিলাম 1। এবং এর আগে যদি লক্ষ্য করি, এখানে আগে রয়েছে 1, এখানে কিন্তু তার আগে কোনো সংখ্যা নেই। এগুলোকে প্রত্যেকটির কাজ তো করা হয়ে গেছে, তাই না? তাহলে এখানে কিছু নেই, তাহলে এই 1টাকে কিন্তু আমরা আগে লিখে দিব। তাহলে আমরা কত পাচ্ছি বিয়োগ করে? আমরা পাচ্ছি 11,636 টাকা। 11,636 টাকা। তাহলে এখন এই 11,636কে আমরা কী করব? ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করে যা হবে এখানে কিন্তু সেটি লিখে দেব। ঠিক আছে, তাহলে দেখো 11,636কে যদি আমরা একটু ভাগ করে, দেখো এই জায়গাতে আমি ভাগটি করে দেখাই। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা, তাই না? 2 দ্বারা আমরা ভাগ করব হচ্ছে 11,636। আচ্ছা, এখন দেখো 2 দ্বারা প্রথমে 2 যেহেতু এক সংখ্যা, তাহলে আমরা প্রথমে দেখব এক সংখ্যাকে ভাগ করা যায় কিনা। এখানে এক সংখ্যায় কত হয়? 1 হয়। 1কে তো ভাগ করা যাবে না, কারণ ভাগ করতে গেলে এই মাঝের সংখ্যাটিকে ওর চাইতে বড় হতে হবে, তাই না? তাহলে 1 কিন্তু 2 এর চাইতে ছোট, এই জন্য আমরা 2 সংখ্যাকে ভাগ করব। দুটি সংখ্যা নিয়ে কত হয়? দেখো 1 এবং 1 এই দুটি সংখ্যা নিয়ে হয়ে গেল 11। 11কে যদি 2 দ্বারা ভাগ করি কয়বার ভাগ যাবে? আমরা জানি 5 2 10, 5 বার ভাগ যাবে। 5 2 10। এখন দেখো 11 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 1 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 1। 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। আমরা পাচ্ছি 1। এবারে কী করবো? 5 থেকে 6 নিচে নামাবো, তাই না? আমরা নামিয়ে দিলাম 6। আচ্ছা, এখন হয়ে গেল 16। এবার 16কে 2 দ্বারা কয়বার ভাগ যাবে? আমরা জানি 16কে ভাগ যাবে হচ্ছে 8 বার। 8 2 16, তাই না? এবং এখন দেখো 16 থেকে 16 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। এখন আমরা উপর থেকে নামাবো কত? 3কে নামাবো। এই যে 3কে নামালাম, এই 3কে নামালাম। 3কে 2 দ্বারা কয়বার ভাগ যাবে? 1 বার ভাগ যাবে, তাই না? আমরা জানি 1 বার।
আমরা কি জানি? আমরা জানি 2 একে 2। আচ্ছা, এখন 3 থেকে 2 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের আরও 1। এখন নামবে কত? এই 6টা কিন্তু বাকি রয়ে গেল, 6 কিন্তু নিচে নেমে যাবে। এখন 1 এবং 6 মিলে হয়ে গেল 16। দেখো তো 2 দ্বারা 16কে কয়বার ভাগ যায়? আমরা জানি 8 দুগুণ 16। আচ্ছা, এবার 16 থেকে 16 চলে গেলে কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমাদের প্রত্যেকটি অঙ্ককে ভাগ করা হয়ে গেল। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 5818, তাই না? তাহলে এটি কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেবো, ঠিক আছে? আমরা এখানে লিখে দেবো কি? এখানে লিখে দেবো 5000, দেখো 5818 টাকা। এর অর্থ কি? আমিনার কাছে কিন্তু আছে 5818 টাকা, ঠিক আছে? তাহলে আমিনারটা কিন্তু আমরা বের করে ফেললাম। এবারে বাকিটুকু কিন্তু একদম সহজ। কিভাবে? দেখো, আমরা কিন্তু জানি যে আমিনার থেকে, হ্যাঁ, আমিনার থেকে আয়েশা কিন্তু 1120 টাকা বেশি পেয়েছে, তাই না? মানে আয়েশার কিন্তু 1120 টাকা বেশি রয়েছে, তাই না? তাহলে আমিনা যা পেয়েছে এইটা তো আয়েশা পাবেই, তাই না? আয়েশা কিন্তু এটা পাবেই। এটা পাওয়ার পরেও আরও 1120 টাকা সে বেশি পাবে, কারণ এই টাকাটা তার বেশি রয়েছে। এখন এই আমিনার টাকার সঙ্গে যদি আমরা 1120 টাকাকে যোগ করে দিই, তাহলেই তো পেয়ে যাব যে আয়েশা কত টাকা পাবে, তাই না? আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে আমিনার চেয়ে আয়েশার 1120 টাকা বেশি রয়েছে। অতএব আয়েশার কত টাকা আছে? এই যে আমিনার যা আছে এইটা তো আয়েশার আছেই। তাহলে এই টাকার সঙ্গে আমরা এই যে 1120 টাকা যেহেতু বেশি রয়েছে তার, এই জন্য এইটাকে যোগ করে দেব। আমরা লিখব প্রথমে 5818, 5818, এর সঙ্গে যোগ করব কাকে? 1120, 1100 কত? 20। আচ্ছা, যোগ করে যা হবে সমানের পরে দেখো আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এই জায়গাতে কিন্তু সেই সংখ্যাটি লিখে দেব, তাই না? দেখো যোগ করো। আমরা জানি শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যা যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে 8, এখানে রয়েছে 0। 8 এবং 0কে যোগ করলে কিন্তু 8ই হয়ে যায়। আমরা শেষে লিখে দিলাম 8। এবার তার আগের সংখ্যা দুটি যোগ করো। আগে রয়েছে 1, এখানে রয়েছে 2। 1 এবং 2কে যোগ করলে হয়ে যায় 3, আমরা আগে লিখে দিলাম 3। তার আগের দুটিকে যোগ করো। এখানে রয়েছে 8, এখানে রয়েছে 1। 8 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 9, আমরা আগে লিখে দিলাম 9। এবার তার আগের দুটিকে যোগ করো। 5 এবং 1 মিলে কত হয়? 5 এবং 1 মিলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। তাহলে আমাদের মোট হয়ে গেল 6938 টাকা। অতএব আয়েশার কাছে কত টাকা আছে? আয়েশার কাছে আছে 6938 টাকা। তাহলে আমরা এবারে কী লিখবো? আমিনার আছে হচ্ছে কত টাকা? আমিনার আছে হচ্ছে 5818 টাকা। এই যে এখানে লিখবো 5818 টাকা। এবং আয়েশার আছে কত? 6938 টাকা। 6938 টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু খুব সহজে এটিকে সমাধান করে ফেললাম। আশা করি এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।